সম্পর্কে আসলে আমি এত বেশি জানি না। তো ফার্স্টে আমাকে একটু জাস্ট বলেন যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ মূলত যদি আমরা বলি, এটা শুধু অলিম্পিয়াড না আরকি অ্যাকচুয়ালি। এটার ৫ টা অবজেক্টিভস আছে। এই ৫ টা অবজেক্টিভস একটু বিশাল, হ্যাঁ? অন্য আর ৫ টা ১০ টা অলিম্পিয়াডের মতো যদি আমরা চিন্তা করি যে সেটা শুধুমাত্র একটা কম্পিটিশন, বাট আমাদের এটা একেবারে এরকম না। ওই ফরম্যাটেই না, ওই মিশন ভিশনে না, ওই অবজেক্টিভসে না। সেটা কিরকম? যে নামটার মধ্যে অলিম্পিয়াড মানে শুনলে যে এটা একটা কম্পিটিশন। বাট আমরা যেটা করছি সেটা হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ একেবারে অ্যা আমাদের এই শহরের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে মানে চ্যালেঞ্জিং যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল চ্যালেঞ্জিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়েও আমরা চিন্তা করি। যাতে করে আইসিটিতে বাংলাদেশে একটা ইকোসিস্টেম ডেভেলপ করে। যে কারণে হচ্ছে প্রথমত ওদেরকে আমরা অ্যাওয়ার করতেছি যে তোমরা আ এইটার প্রতি একটু শেখো বা এনকারেজ করতেছি তোমরা এটা শেখো। আমাদের ফিউচারটা হচ্ছে এদিকে। ইন ফিউচারে দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রফেশন থাকবে না, সেগুলো ট্রান্সফর্ম হয়ে এদিকে চলে আসবে। তো এই যে নানা রকম চ্যালেঞ্জের যে বিষয়গুলি আছে সেইগুলো ওদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি। মানে থ্রু মানে দিস আইসিটি প্ল্যাটফর্ম। রিলেটেড যে চ্যালেঞ্জ হ্যাঁ, গুলো ফেস করে আইসিটি মানুষ। রিলেটেড যে চ্যালেঞ্জগুলো। আচ্ছা। দেন হচ্ছে যে আমরা ওদেরকে কি করছি? ওদেরকে একটু ট্রেন আপ বা একটা গ্রুমিং করতেছি। যে রেজিস্ট্রেশন করলো কিংবা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হলো, সাথে সে কম্পিটিশনে গেল না। আচ্ছা, প্রথমত মানে আপনাদের থেকেই হ্যাঁ, গ্রুমিংটা পেয়ে এরপর হ্যাঁ, আপনাদের থেকে গ্রুমিংটা ওরা আমরা করছি। অলিম্পিয়াডে। হ্যাঁ, গ্রুমিংটা কিভাবে করছি? আমরা একটা নিজস্ব সিলেবাস ডেভেলপ করেছি। সেই সিলেবাস ডেভেলপ করার পাশাপাশি ওকে কি করেছি? ওকে আমরা ওই অনুযায়ী একটা বইও দিয়ে দিচ্ছি। যখনই রেজিস্ট্রেশন করছে তখনই কি হচ্ছে? তার ডিজিটাল ড্যাশবোর্ডে ওই বই এবং অন্যান্য লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলি আছে এবং কমিউনিকেশন ম্যাটেরিয়াল যেগুলি আছে, সেক্ষেত্রে যাবতীয় সমস্ত কিছু সে নোটিশ থেকে শুরু করে নোটিফিকেশন, মানে এটা কি তারপর আপনাদের হচ্ছে আলাদা ব্যানার, ডেডিকেটেড লাইক হ্যাঁ, ওয়েবসাইট আছে? ডেডিকেটেড ওয়েবসাইট আছে। তো সমস্ত কিছুই কিন্তু ওখানে সে পেয়ে যাচ্ছে। মানে ওইটা তার একটা মানে স্টাডির একটা জগৎ। আমরা যদি ডিসট্যান্স লার্নিং এর কথা বলি, তো ডিসট্যান্স লার্নিংকে মাথায় রেখেই মূলত মানে এই আমাদের সাইটটাকে ডেভেলপ করা। এরপরে আসি হলো যে ও এই সিস্টেমের সঙ্গে মানে একজন প্রতিযোগী এই সিস্টেমের সঙ্গে ইউজ টু হওয়ার জন্য সিস্টেম এবং কার সাথে? ডিভাইসের সাথে। ডিভাইসের সাথে ইউজ টু হওয়ার জন্য সে মক টেস্ট দিতে পারছে মানে একাধিকবার। যাতে করে এই যে প্র্যাকটিসের মধ্যে যে চলে আসলো, যাতে করে সে কি করবে? সে হচ্ছে আপনার মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আরো কনফিডেন্ট পাবে। সে আরো মানে এনকারেজ হবে, আরো কনফিডেন্ট পাবে। তার এই পড়াশোনার প্রতি একটা যে আগ্রহ, সে আগ্রহটা আরো বেড়ে যাবে। তো অন্যান্য অলিম্পিয়াডে কি হয়? অন্যান্য অলিম্পিয়াডে হচ্ছে আমি যেখান থেকে পড়াশোনা করি বা করেছি, সেখান থেকে সেই স্কিল নিয়ে আমি একটা প্ল্যাটফর্মে গিয়ে আমার নিজেকে টেস্ট করলাম যে আমি আসলে কতটুকু জানি অথবা কতটুকু পারি। এরপরে যদি আমার কোনো বিশেষ অ্যাচিভমেন্ট থাকে সেটা তো আমার হলোই। বাট এখানে কিন্তু আমাদের শেষ না। এই যে প্র্যাকটিসের পরে আমরা কয়েকটা ধাপে তাদেরকে এক্সামটা নিচ্ছি বা অলিম্পিয়াডটা নিচ্ছি যাতে করে তারা একটা ফিল্টারিং প্রসেসের মধ্যে এসে তাদের কোয়ালিটিটাকে আমরা জাস্টিফাই করতে পারি। এরপরে কি করছি? এরপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা কোলাবরেট করার চেষ্টা করছি। কিভাবে? যারা বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কিংবা আ ইউনিভার্সিটি থেকে যারা আসতেছে তাদের জন্য খুব বেশি প্রয়োজন হচ্ছে একটা গাইডলাইন। যে আসলে এই যে পলিটেকনিক থেকে পাশ করেছে অথবা ইউনিভার্সিটি থেকে পাশ করবে, করে সে আসলে কি করবে? তাকে তো ইন্ডাস্ট্রিতে যেতে হবে। সে অ্যাজ এ এন্টারপ্রেনার হোক কিংবা অ্যাজ এ এমপ্লয়ি বা হোক, তাকে কিন্তু যেতেই হবে। তো যেভাবেই যাক সেখানে কিন্তু আমাদের একটা কোলাবোরেশন বা আমাদের ইন্ডাস্ট্রিতে হিউজ একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে আমরা একটা কোলাবরেট করে বা একটা রিডিউস করার চেষ্টা করছি। তাতে করে যেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে যারা যুক্ত হচ্ছে তারা
ওই ইন্ডাস্ট্রির ওই সকল যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হয় সে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে, না হলে সে গ্রুমিং করার সুযোগ পাচ্ছে, না হলে একটা গাইডলাইন পাচ্ছে, আর তার কোয়ালিটি বা কোয়ালিফিকেশন অনুযায়ী সে হচ্ছে জব প্লেসমেন্টের একটা সুযোগ পেয়ে যাচ্ছে। এই যে এইভাবেই হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে মানে কোলাবোরেশন করা, সেই কোলাবোরেশনটা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা নিশ্চিত করছি। দেন হচ্ছে এটাকে কিভাবে আমরা গ্লোবালি লিড করতে পারি সেই পরিকল্পনা নিয়ে এই দিয়ে মোটামুটি 5টা অবজেক্টিভ আমাদের, এই 5টা অবজেক্টিভ দিয়েই মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ডিজাইন করা। এখানে কি বেশিরভাগ আপনাদের যারা রেজিস্ট্রেশন করে অথবা এখানে কি রেজিস্ট্রেশনের প্রসেস আছে? হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশনের প্রসেস আছে। অনেকে এখানে দুইটা পদ্ধতিই আছে, যে কেউ চাইলে এটা এখানে সাইন আপ করে ফেলতে পারে। মানে চাইলে কি শুধু অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারে অথবা চাইলে তারা লাইক আপনারা যে গ্রুমিংটা দিচ্ছেন নাকি গ্রুমিং সবার জন্যই ওই প্রসেস যেতে হয়? গ্রুমিংটা বিশেষ করে হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য, কারণ হচ্ছে যে আমার আসলে প্ল্যাটফর্মের সঙ্গে একটা অ্যামাউন্ট দিয়ে যুক্ত হচ্ছে, তাকে আমার রেসপন্সিবিলিটি তখন চলে আসে তাকে তার ওই অ্যামাউন্টের এগেনস্টে বা তার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনের বাইরে এসেও তাকে কিছু সাপোর্ট দেওয়া। তো যে কারণে হচ্ছে যারা আমাদের প্ল্যাটফর্মে আসলে চার্জ দিয়ে, আমরা এটাকে রেজিস্ট্রেশন ফি বলি না, বলি হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ। এই প্ল্যাটফর্ম চার্জ দিয়ে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছে তাকে তো আমাকে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস বা এক্সট্রা কেয়ার এগুলো আমাকে নিতে হবে বা দিতে হবে। আচ্ছা, তাহলে মানে মোস্টলি আপনার এখানে রেজিস্টার যারা আছে তারা কি স্কুলের নাকি কলেজের নাকি ইউনিভার্সিটির? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে বললাম, যেহেতু আমরা ফার্স্ট আমাদের অবজেক্টিভ হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কোথাকার? একেবারে শহরের টপ স্কুলস, কলেজ, ইউনিভার্সিটি বা স্টুডেন্টস যারা আছে তাদেরকে থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে, সেটা হতে পারে কুড়িগ্রামের একদম ওই বর্ডার সীমান্তে, যে আসলে শিক্ষায় খুব বেশি আগ্রহ না বা সেই ফ্যাসিলিটিস সে পাচ্ছে না, আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি যে এটা তুমি করতে পারো, এটা করলে আমাদের অথবা তোমাদের এই বিষয়গুলি তুমি ভবিষ্যতে পাবা, তাহলে তোমাকে এত স্ট্রাগল করতে হবে না, অথবা আমরা এইভাবে আসলে ডেভেলপটা করতে পারি, এইভাবে ডেভেলপ করলে তুমিও যেরকম ডেভেলপ হবা, আমাদের দেশেও কিন্তু তুমি অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারবা। তো যে কারণে হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করেছি, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের প্রত্যেকটা এডুকেশন সেক্টরের প্রত্যেকটা ইনস্টিটিউশন, লাইক প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, ইউনিভার্সিটিজ, নট অনলি প্রাইভেট, নট অনলি পাবলিক। তাহলে আইসিটি অলিম্পিয়াড নিয়ে তো অনেক কিছু জানলাম। এখন আমি জানতে চাই যে আপনি কিভাবে আপনার জার্নিটা শুরু করেছিলেন? আপনি তো একদম ফার্স্ট থেকেই ছিলেন। হ্যাঁ, এটা খুবই প্রথমত আমি একটু বলতে চাই যে ফার্স্ট অফ অল আমি একটু লাকি। তবে এটার পেছনে অনেক প্ল্যান যে একেবারে ছিল না তা না। মানে আমি চেষ্টা করছিলাম যে আমার কেরিয়ারটা যখন শুরু করি ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালস হিসেবে, তো তারপর থেকে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আমি বাংলাদেশে যখন ই-কমার্সের একটা জোয়ার চলছিল, ই-কমার্স বিজনেস, তো ওই সময়টাতে আমরা যারা আসলে ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালস হিসেবে ছিলাম, তাদের একটা স্বপ্নের জবের মতো বা একটা চ্যালেঞ্জিং জব, নতুন কিছুর জব, এরকম একটা পার্ট ছিল। সেই পার্টের কারণে আমরাও একটা পর্যায়ে এই ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হই, এবং ই-কমার্স প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পরে এসে মনে হলো যে বাংলাদেশ না, সারা পৃথিবী তো মানে আইসিটির দিকে চলে যাচ্ছে, টার্ন করতেছে। তো আমি যদি চিন্তা করি যে আমি হয়তো ওই ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালস হিসেবে কোনো কর্পোরেটে যদি থেকে যেতাম, হয়তো আমি ভালো কিছু করতাম, যেমনটি করে আসছিলাম এর আগে। তো এরপরে মনে হলো যে না, আমি একটু নতুন চ্যালেঞ্জ নেই, সেই চ্যালেঞ্জ পার্টটা হোক যে এই আইসিটির দিকে। আমার কাছে অনেক মানে আমি একটু নিজেও পড়াশোনা করলাম, আমার কাছে মনে হলো যে না, আমি যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারি, আমি হয়তো কোনো একটা সময় গিয়ে পিছায় যাব অথবা আটকে যাব। তো সেই জায়গা থেকেই মূলত এমন চ্যালেঞ্জটা আমি নিয়েছি বা চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ একটা সুযোগও পেয়ে গেলাম যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মতো একটা প্ল্যাটফর্ম যখন এটা শুরু হয়েছে বা আলোচনা যখন চলছিল, তখন আমার সঙ্গে শেয়ার করলেন, আমিও রাজি হয়ে গেলাম। তখন থেকেই মূলত শুরু, এবং এখন অবধি এটাকে লিড করে যাচ্ছি। হ্যাঁ, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। জি, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আপনার রেসপন্সিবিলিটি গুলো কি
in ICT? অ্যাকচুয়ালি যদি আমি বলি যে আইসিটি আমাদের যে মিশন এবং ভিশন হ্যাঁ, আছে এবং অবজেক্টিভস আচ্ছা, আপনাদের মিশনটা অ্যাকচুয়ালি মিশনটা খুব সিম্পল, যে মিশনটা সিম্পল হচ্ছে যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আমরা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে ডেভেলপ করে নিয়ে আসা, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য ডেভেলপ, এটা একেবারে খুব সিম্পল মিশন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যারা ইউথ আছে তারা আইসিটির দিক দিয়ে পিছিয়ে আছে, অথবা তারা হয়তো ডিজিটালি লিটারেট না, ডিজিটালি এত বেশি? এটা খুবই একটা, যদি আমি বলি আমাদের স্টুডেন্টদের কাছে যখন আমি সাথে যখন কথা বলি, কিংবা এখানে শুধু স্টুডেন্টদের একটা পার্ট না, এখানে একটা সমন্বিত একটা পার্ট কিন্তু আমরা আসলে অনেক বেশি পিছাই। সেটা আমাদের গভর্নমেন্ট পলিসির থেকে শুরু করে আমাদের ফ্যামিলির যে এনকারেজমেন্টের যে জায়গাটা, যে গার্ডিয়ান সে আসলে কি চিন্তা করছে, তার ছেলে মেয়েকে এখনো চিন্তা করছে তার ছেলেকে ডক্টর বানাবে, তার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবে কিংবা এরকম বানাবে, কিন্তু এটা ডক্টর ইঞ্জিনিয়ার তো হতেই হবে, এটা মানে খুবই একটা মানে খুবই ভালো এক এবং চ্যালেঞ্জিং একটা বিষয়। বাট সেই ডক্টরটা আসলে কিভাবে হবে? যখন আমি একজন প্যারেন্টকে জিজ্ঞেস করি যে, "এই তো আর কিছুদিন পরে রোবট এসে আমাদের অপারেশন করবে, সার্জারিটা রোবট করবে।" তখন আমাকে আসলে কতটুকু প্রয়োজন হবে? আমি ডক্টরি পাস করলাম। মানে ব্যাপারটা এরকম। তখন মানে একটু চিন্তায় পড়ে যায় আরকি। কারণ সবকিছু তো ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি যে আমার দেশের যে লেবারগুলি আছে, আমার দেশের যে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা আছে, সেখানে রোবট এসে কাজ করছে। এআই আমার কাছে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে, আমার ইনফরমেশন নিচ্ছে, করে দিচ্ছে, আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি আজকে একটা লেখা লিখতে গেলে, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমাকে কিন্তু ওই গ্রামার শিখতে হচ্ছে, অনেক কিছু শিখে, অনেক কিছু লেখার প্র্যাকটিস করে আমাকে একটা জায়গায় আসতে হচ্ছে। আর এখন Whereas শুধু এখন কি মানে হচ্ছে? ইনপুট আমি দিচ্ছি, এখন পেয়ে শুধু যাচ্ছি। আস্ক করছি যে, "হ্যালো, আমাকে এই সাপোর্টগুলো তুমি দাও। অথবা আমার এই সাজেশনটা লাগবে। তোমার বেস্ট টপ সাজেশনটা আমাকে দাও।" আমাকে কিন্তু সাথে, সাথেই দিয়ে দিচ্ছে। তো এই যে সাপোর্টটা নিচ্ছি, আমরা এখন কি করছি? আমরা শুধুমাত্র শিখছি। কিন্তু আমরা ব্রেইনকে খুব বেশি ইউজ করছি না। হ্যাঁ? তো এই যে ইউজ করার জন্য হলেও এখন এই যে মেশিন, এই মেশিন চালানোর জন্য আমাদেরকে স্কিলড হতে হবে। স্কিলের বাইরে আর কোনো সুযোগ আমাদের থাকবে না ভবিষ্যতে। আমরা এখন কি করছি? আমরা এখন মানে কাগজের টাকা গুনছি। হয়তো ৫ বছর পরে কাগজের টাকাটাও থাকবে না। আমরা দেখতে পাবো না। সবকিছু ভার্চুয়াল হয়ে যাবে। তো এই যে ভার্চুয়াল কন্ট্রোল করে রাখা, এটাকে মানে ঠিকঠাক মতো করা, কিংবা আমরা যদি এটাকে আরো ডেভেলপমেন্টের জায়গায় যদি চিন্তা করি, যে এটাকে মেইনটেইন করা, তো সেক্ষেত্রে তো আমার এই ধরনের স্কিল আমার দরকার হবে। এখন তো আমাকে ওই ডিভাইস আমাকে ইউজ করতে হবে। আমার ইন্টারনেটের ব্যবহারটাকে জানতে হবে। আমার এই কোথায় গেলে কি ধরনের ফ্যাসিলিটিস আমি পাবো, অথবা অ্যাডভান্টেজ আমি পাবো, অথবা খুব বেশি ফাস্ট এটা কাজ করা যাবে, এবং যারা ফাস্ট কাজ করতেছে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমি কিভাবে চলতে পারবো, এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমাকে স্কিল না হলে আমি জানতে পারবো না। আদারওয়াইজ আমি ধরা খাবো, আমি পিছিয়ে যাব। আপনার আর কাছে কি মনে হয় যে আপনার যে স্টুডেন্টরা আছে তারা মানে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত হওয়ার পরে কি আরো বেশি স্কিলড হয়েছে, অথবা আপনি কিভাবে সাপোর্ট দিচ্ছেন? হ্যাঁ, আমি কিভাবে সাপোর্ট দিচ্ছি? আমি প্রথমত বলে রাখি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আসলে সে ওভারনাইট স্কিল হয়ে যাবে না। কজ আমরা কোনো ট্রেনিং ইনস্টিটিউট না। আমরা কোনো একাডেমিক ইনস্টিটিউট না। আমরা একটা প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে ওদেরকে ধাপে, 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 ধাপে গ্রুমিং এবং একটা প্রসেসের মধ্যে ওদেরকে এনকারেজমেন্টের মধ্যে ওদেরকে আমরা নিয়ে আসছি। যাতে করে আমরা বলছি, "তুমি তোমার টিচারের কাছেই তুমি ভালো পড়াশোনা করো। কিন্তু এটা পড়ো। তুমি তোমার ফ্যামিলিতে যেভাবে গাইড দিচ্ছে তুমি সেটাই করো। তোমার বেসিক যে এডুকেশন আছে তুমি সেটাকে নাও। নেওয়ার পাশাপাশি একটু হলেও এদিকে একটু ফোকাসড থাকো।" মানে আপনারা কি গাইডলাইনটা দিয়ে দিচ্ছেন? আমরা গাইডলাইনটা দিচ্ছি। আমরা হচ্ছে ওদেরকে মানে এনকারেজ করছি, অ্যাওয়ার করছি। যে কারণ হচ্ছে যে আমরা তো একটা প্রতিষ্ঠান, ছোট একটা প্রতিষ্ঠান। আমরা আ সকলের দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আমাদের তো কিছু লিমিটেশনস আছে।
নিতে পারবো না। তো সেই লিমিটেশনসের জায়গায় আমরা হয়তো পলিসি মেক করে দিচ্ছি। আমরা যেখানে, যেখানে রিচ করতে পারছি সেই জায়গাতে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায় সেখানে কাজ করছি। তবে এরকমও হতে পারে যে আমরা সেই সাপোর্টটা পেলে যেহেতু আইডিয়া আমাদের, আমরা মিশনটা দেখতে পাই, গোলটা দেখতে পাই। আমরা এর পলিসিগুলো এখন আমাদের একটা এক্সপেরিয়েন্সের মধ্যে চলে এসছে। তো সেই জায়গায় যদি আমরা কোনো সাপোর্টটা পাই সেটা সরকার থেকে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হোক বা বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে হোক, তাহলে দেখা যাবে যে এটা খুব সহজভাবে আমাদের এই এক্সপেরিয়েন্স, আমাদের লার্নিং, আমাদের এই ডেভেলপমেন্ট, আমাদের এই প্রত্যেকটা পার্ট কিন্তু ওভারঅল আমাদের এই দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে বা করতে পারে। কারণ আইসিটি অনেক বড় একটা সেক্টর হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য, কারণ এটা আইসিটি সারা ছাড়া চলেই ওয়ার্ল্ডের যায় এটা না। সারা হ্যাঁ, ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের জন্য। জন্য আইসিটি ছাড়া হ্যাঁ আসলে হ্যাঁ আমরা এখন চিন্তা করতে পারি দেখা না। যায় যে কোভিডের পরেই বাংলাদেশে দেখা যায় যে ডিজিটালাইজড সবকিছু মানুষ নর্মালাইজ করা শুরু করে। তার আগে তার আগে এই যে আমরা এই যে দেখি প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু একটা পজিটিভ ঘটনা থাকে। কোভিড আমাদেরকে একটা চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। আমাদের মানে হিউম্যান বিংটাকেই একটা অনিশ্চয়তার মধ্যে চলে এসেছিলাম। কিন্তু সেই মানুষ কিন্তু আমরা কি করেছি? আমাদেরই স্কিল দিয়ে আমরা কোভিডটাকে মোকাবেলা করতে পেরেছি এবং সেখান থেকে বের হয়ে কিন্তু এখন চলে আসছি। চলে আসার পর আরও যেটা হয়েছে যে আমরা এখন এদিকে অর্থাৎ এই যে এআই টুলস কিংবা মেশিন লার্নিং অথবা আইসিটির যে পার্টগুলি আছে প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা একটু একটু করে জানতে শুরু হ্যাঁ করেছি, মানুষ বুঝতে অ্যাওয়্যার শুরু হওয়া করেছি, শুরু অ্যাওয়ার করেছে। হয়েছি। হ্যাঁ এখনো বলবো না যে খুব অ্যাওয়ার হয়েছি, একেবারে খুব অল্প সংখ্যক মানুষ আমরা অ্যাওয়ার হয়েছে, খুবই অল্প সংখ্যক। সেটা যদি পার্সেন্টেজের আকারে আমরা বলি এটা 1-2% অনলি। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে। পার্সপেক্টিভ থেকে বলি। আচ্ছা, আর আইসিটি অলিম্পিয়াড কি সেটাই মোকাবেলা করার জন্য অথবা সেই পার্সেন্টেজটা বাড়ানোর জন্য কাজ করছে? অ্যাকচুয়ালি তাই যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ফার্স্ট অফ অল যে আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে বা স্টুডেন্ট যারা আছে, গার্ডিয়ান যারা আছে, টিচার যারা আছে কিংবা এর যে যারা এর স্টেক হোল্ডার তাদের প্রত্যেকটা জায়গাকে আমরা চেষ্টা করছি যে তোমরা একটু স্কিলড হও। মানে কিছু যদি আমরা কাজ করতে গিয়ে কিছু খুব চ্যালেঞ্জিং কিছু পার্ট আমার কাছে মনে হয়েছে যে আমাদের টিচাররা, আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি রংপুরে গিয়েছিলাম। ওখানে অনেক শিক্ষকদের সঙ্গে আমাদের একটা মতবিনিময় সভা আর কি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হচ্ছে আপনার ওই যে জেলা শিক্ষা অফিসার যারা আছেন এরকম একজন ছিলেন। তারপরে বা এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট যে শিক্ষকদের যে ট্রেনিং ইনস্টিটিউট থাকে সেখান থেকে একজন শিক্ষক ছিলেন অতিথি হিসেবে। তো তাদের মুখ থেকে আমাদের এই কথাটা শোনা আর কি যে এখনকার শিক্ষকরাই হচ্ছে শিক্ষার অন্তরায়। মানে শিক্ষকরা শিক্ষার অন্তরায়। বাধা। মানে কিরকম বাধা? আমরা দেখতে পাই যে এটা আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলি যে আমরা দেখতে পাই একজন শিক্ষক সে ওই যে সেফর যে ক্লাস 7 এর যে আইসিটি যে বইটা আছে বা যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাই কিন্তু ও জানে। কিন্তু ক্লাস 7 এর একটা বাচ্চা সে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এত বেশি স্কিল হয়েছে যে টিচার ওর মানে অনেক কিছুই জানে না। তখন কি হচ্ছে? ওই টিচার থেকে স্টুডেন্ট বেশি জেনে যাচ্ছে বা স্কিল হচ্ছে। ওই টিচার কনফিডেন্স পাচ্ছে না স্টুডেন্টকে পড়ানো। স্টুডেন্ট কনফিডেন্ট পাচ্ছে না যে টিচার তো এই একাডেমির বাইরে আর কিছুই জানে না। এটা সব টিচার না, এটা মোস্ট অফ দ্য টিচার। আমি কোট করছি বা রেফারেন্স হিসেবে আমার ওই প্রোগ্রামের ওই স্যারদের কথা শুনেই আমি কথাটা বলছি। স্যার তো বলেছেন পজিটিভ অর্থে যে টিচাররা যেন প্রত্যেকটা পার্ট এই সমানভাবে আগায় আসে। কারণ টিচাররা যদি আমাদেরকে পুরোপুরিভাবে শিক্ষিত করতে না পারেন আমরা আসলে এই একেবারেই মানে অনেক বেশি পিছিয়ে যাব। আপনারা কি টিচারদের জন্য কিছু করছেন? ভেরি গুড কোয়েশ্চেন। টিচারদের জন্য অবশ্যই করেছি। আমরা টিচারদের নিয়ে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে যে সকল আইসিটি টিচাররা রয়েছেন তাদের সঙ্গে বসেছি, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুলস এবং কলেজের টিচাররা।
এবং তাদেরকে আমরা নানাভাবেই তাদেরকে ট্রেনিং, গ্রুমিং করার চেষ্টা করছি। ইভেন তাদেরকে স্কিলড করার চেষ্টা করছি। এবং এটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে টিচার যে সে আমার প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে অ্যাজ এ মেন্টর, এবং এই মেন্টরদেরকে আমরা প্রথমে বিভিন্ন ধরনের সফট স্কিল থেকে শুরু করে এই ধরনের যে প্রফেশনাল যে ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে একটু বলতে হয়, মানে এটাও একটা চমৎকার একটা ঘটনা। আমরা স্টুডেন্ট আন্দোলন দেখলাম আমরা জুলাই অগাস্টে, রাইট? একটা রেজিম চেঞ্জ হলো। এই সময়টার মধ্যে আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষই একটা ট্রমার মধ্যে গিয়েছে। যে জায়গা থেকে চিন্তা করি, স্টুডেন্টদের জায়গা থেকে, টিচারদের জায়গা থেকে, কিংবা পলিটিক্যাল যে সিচুয়েশন বা আনস্টেবিলিটি বা আনরেস্টের যে ব্যাপারটা ছিল, এতগুলি মানুষ হত্যা হয়েছে বা মারা গেছি আমরা। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু এক ধরনের ট্রমাটাইজড হয়েছিলাম আমরা, তাই না? তো আমরা কি করেছি? আমরা ওর পর যখন এই যে একটা স্টেবিলিটির দিকে যখন আগাচ্ছিলাম, তখনই আমরা যেটা করেছি, যে এই টিচারদের নিয়ে আমরা কিভাবে সে এই ট্রমাটা থেকে বের হয়ে আসতে পারে, তাকে এই ধরনের সাইকোলজিক্যাল যে একটা ট্রেনিং, সেই ট্রেনিংটা আমরা দিয়েছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা। কারণ কি? ওখানে হয়তো এই যে একজন টিচার সে দেখছে যে তার স্টুডেন্ট, হয়তো প্রিয় ছাত্রটা, সে হয়তো আহত হয়েছে, অথবা সে অন্য একটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বা এমন কিছু কাজ করছে যে ও হয়তো বুঝতেছে না যে ও আসলে কি করছে। ওইটা দেখে টিচারও তাকে কন্ট্রোল করতে পারছে না। তো সেই জায়গাটাতে আসলে কিভাবে ওই স্টুডেন্টকে সে কন্ট্রোল করবে বা ম্যানেজ করবে, অথবা বোঝাবে যে তুমি যেটা করছো সেটা হয়তো রং, তুমি যেটা করছো এটা এভাবে না করে এভাবে করো। মানে এই যে পার্টগুলি, এই পার্টগুলি নিয়ে কিন্তু আমরা টিচারদেরকে একটা সেশন আমরা দিয়েছি। টিচারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে পার্টটা, সেটা হলো তাদের সাইকোলজিক্যাল একটা পার্ট আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে একজন টিচার, সেও তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। সে যখন সকাল থেকে ক্লাস নিতে শুরু করে, যে সকাল 8টা থেকে হয়তো শুরু করলো, 45 মিনিট বা 50 মিনিট ক্লাস নিল, এরপরে কিন্তু তার আর বিরতি থাকে না, সে আরেকটা ক্লাসে চলে যায়। হয়তো ক্লাস 6-এ তিনি ক্লাসটা নিয়েছেন, সে পরবর্তী ক্লাসটা কিন্তু ক্লাস 7-এ। তখন মেন্টালি তিনি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে কিন্তু সে যায়। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে যে ক্লাস 6-এর আজকে যে ক্লাসটা নিয়েছে, সে হয়তো পরের ক্লাসে 7-এ গিয়ে আর সেইভাবে কনসেন্ট্রেশনটা নেই, অথবা ওই যে ম্যানেজমেন্টটা তার, কারণ হচ্ছে তার বডি অথবা তার সাইকোলজি তাকে সাপোর্ট দিচ্ছে না। সে হয়তো ট্রেনিংটা কি টাইপের ছিল? সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে। স্ট্রেস ম্যানেজমেন্ট, যে এরকম সিচুয়েশনটা হলে সে আসলে কি করবে, কি ধরনের সলিউশনস মানে সে মানে নেবে আর কি। তো এইভাবে কিন্তু আমরা টিচারদেরকে গ্রুমিং করছি। এরপরে এসে টিচারদেরকে আমরা যেটা করলাম সেটা হলো যে সাইবার সিকিউরিটির উপরে তাদেরকে আমরা একটা প্রফেশনাল ট্রেনিং দিলাম। মানে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে একজন টিচার, সে কিন্তু অন্তত প্রতিদিনই 200-300 স্টুডেন্টের সঙ্গে কিন্তু কানেক্টেড। সে যখন একটা কথা বলবে, মানে তার হাত ধরে অন্তত 200 মানুষ একদিনে একটা পজিটিভ ওয়ার্ক করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটা দিলাম যে আমরা সাইবার সিকিউরিটির বিভিন্ন চ্যালেঞ্জের যে পার্টগুলি আছে, কী ধরনের রিস্ক আছে, আমরা কীভাবে ইন্টারনেট মানে সেফ ইন্টারনেট মানে ইউজ করব, সেফলি ইউজ করব, সেই পার্টগুলো নিয়ে কিন্তু আমরা তাদেরকে কাজ করেছি। আমরা কেন অকারণে বিভিন্ন জায়গায় ক্লিক করি অথবা ভিজিট করি, অথবা এরকম অনেক যে পার্ট, মানে ইন্টারনেট সেফটির সম্পর্কে, শুধু ইন্টারনেট সেফটি না, মানে সাইবার সিকিউরিটি। একটা হলো সাইবার সিকিউরিটি, আমরা পাসওয়ার্ড ইউজ করছি, আমরা হয়তো কোনো একটা জায়গায় এমন কিছু ব্রাউজ করছি যে আমার ডেটাগুলো সে নিয়ে নিচ্ছে বা আমার হ্যাক হয়ে যাচ্ছে। আমি আসলে কি ধরনের ট্র্যাপে পড়তে পারি একজন হ্যাকারের কাছ থেকে, এই প্রত্যেকটা পার্ট কিন্তু একদম লাইভ, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। তো এই যে ব্যাপারগুলো হলো, তো ওখান থেকেও আমরা বেশ কিছু মানে এক্সপিরিয়েন্স আমাদের হলো। আচ্ছা, এই ট্রেনিংগুলো টিচারকে দেয়ার মেইন গোলটা আপনাদের কি ছিল? মেইন গোলটা হচ্ছে ওই যে অ্যাওয়ারনেস, ওরা স্টুডেন্টদেরকে যেন নিজেরা স্কিলড হয় এবং স্টুডেন্টরা যেন তাদের কাছ থেকে ওইভাবে নিতে পারে।
এভাবে, কারণ এটা এমন একটা বিষয় আমি চাইলে একা, একা কোনো কিছু করতে পারব না। এটা আমাকে কমিউনিটি নিয়ে সবার আগায় আসতে হবে। এটা টিচার্স যারা আছেন তাদেরকে আগায় আসতে হবে। এটা অন্যান্য যে প্রতিষ্ঠান যারা কাজ করে তাদেরকে আগায় আসতে হবে। ইভেন সরকারকে আগায় আসতে হবে। মানে এটা অনেক ইউনিক একটা জিনিস যে আপনারা প্রথমে সাইকোলজিক্যাল জিনিসটা ঠিক করে এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা নিয়ে ফার্স্ট অফ অল করলাম সাইকোলজিক্যাল, তারপর করলাম হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ওদেরকে সাইকোলজিক্যাল স্ট্রেস ম্যানেজমেন্ট তারপর সাইবার তারপর সাইবার সিকিউরিটি। কারণ হচ্ছে মানে আপনি তো একজন মেয়ে হিসেবেও চিন্তা করতে পারেন যে আপনি কি, কি ধরনের সাইবার সিকিউরিটি রিস্ক মানে সাইবার রিস্কের মধ্যে আছেন। আপনি কোনো কারণে হয়তো বুলিং এর শিকার হচ্ছেন কারো দ্বারা। তারপরে আপনি হয়তো শিকার হচ্ছেন যে আমরা না জেনে অনেক কিছু করে ফেলছি, সেটা গুজবে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের ফার্স্ট অফ অল যে আমি যেখানে যাই বা বিশেষ করে স্কুল বা বাচ্চাদেরকে যখন আমি ওদের সঙ্গে মিশি, কথা বলি বা ওদের সেমিনারগুলোতে যখন আমি যাই, তখন অন্তত এই দুটো কমিটমেন্ট নিয়ে আসি যে প্রথমত হচ্ছে আমরা গুজব রটাবো না, আরেকটা হলো যে আমরা বুলিং করব না। আমরা নানাভাবে কিন্তু বুলিং এর শিকার হই বা বুলিং করি, বুঝে করি কিংবা না বুঝে করি। এই যে কমিটমেন্টের জায়গাটা যে নিয়ে আসি, অ্যাটলিস্ট ও একটা কিছু করতে গেলে একটা ফার্স্ট অফ একটা ধাক্কা খাবে। এটা কি বুলিং, এটা কি গুজব, এটা অন্য কোনো কিছু, করুক বা না করুক তার ব্রেইনে কিন্তু একটা হিট করবে। মানে আপনাদের মেইন গোলটা হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আচ্ছা, অলিম্পিয়াড তো অবশ্যই আছে, অলিম্পিয়াড অবশ্যই অবশ্যই আপনাদের অলিম্পিয়াডটা আপকামিং আছে। একটা প্রোগ্রাম হয়তো আছে অলিম্পিয়াড। না, আপকামিং বলতে আমাদের রানিং আইসিটি অলিম্পিয়াড ICT বাংলাদেশ Olympiad এখনো রানিং আছে। এটা running শেষ আছে। হবে হচ্ছে এপ্রিলের লাস্ট উইকে অথবা মে মাসের ফার্স্ট উইকে। আচ্ছা, আমাদের এই মাসের 28 তারিখে রেজিস্ট্রেশন প্রসেসটা আমাদের ক্লোজ হবে। এরপরে গিয়ে তারা কিছু পড়াশোনা করবে। আমরা মার্চের 15 থেকে শুরু করব হচ্ছে সিলেকশন রাউন্ড, আচ্ছা, এবং আচ্ছা। সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত অনলাইনে হবে। এবং এখানেও তাদের অনেক একটা এক্সপিরিয়েন্স হবে, পজিটিভ এক্সপিরিয়েন্স, যে অনলাইনে কিভাবে একটা ছেলে বা একটা মেয়ে বা একজন শিক্ষার্থী সে কিভাবে এক্সামটা দিতে পারে। এবং আচ্ছা, এটা একটা আচ্ছা। বড় এক্সাম্পল ক্রিয়েট এটা কি করতে সারা চাচ্ছি দেশের সারা দেশের শিক্ষার্থীদেরকে সারা নিয়ে? আচ্ছা। দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে। এবং এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে যে সারা দেশ থেকে অ্যাট এ টাইম এক্সাম দিচ্ছে। আমরা কোনো ধরনের কোনো গার্ড রাখছি না, মানে এটা তো ইন পার্সন কোনো মানে এক্সাম হচ্ছে না, অনলাইনে হচ্ছে। সে বাসার ছাদে বসে এক্সাম দিতে পারে, সে ড্রয়িং রুমে বসে এক্সাম দিতে পারে, সে খেলার মাঠে বসে এক্সাম দিতে পারে, সে নৌকায় ভিজিট করতে করতে এক্সাম দিতে পারে, যে কোনো জায়গা থেকে মানে এক্সাম দিতে পারে। দরকার শুধু তার ইন্টারনেট কানেকশন আর হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারির যে রেজিস্ট্রেশন তারপরে কি আপনারা তাদেরকে একটু গাইডলাইন দিবেন? না, গাইডলাইন অলরেডি চলছে, গাইডলাইন এখনো চলছে। এখন চলছে। এখন আচ্ছা। সারা দেশের বিভিন্ন আইসিটি টিচাররাই কিন্তু ক্লাস নিচ্ছেন। এবং সেটি ক্লাসও যদি কোনো কারণে মিস হয়ে যায়, ওই যে ডিজিটাল ড্যাশবোর্ড রেজিস্ট্রেশন করলে যে পাচ্ছে, ওখানে কিন্তু সেই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছে। আজকে থেকে শুরু হয়েছে মক টেস্ট তারা দিচ্ছে, মানে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস টেস্ট দিচ্ছে তারা প্র্যাকটিস অনেকগুলো। টেস্টে ঠিক দিচ্ছে। আছে, ঠিক আছে। এরা 5টা 7টা করে টেস্টে দিবে, হুম, হুম, হুম। যাতে করে যে বললাম একটু আগে যে ডিভাইস এবং সিস্টেম দুইটার সঙ্গে সে যেন ইউজ টু হতে পারে। তো এই যে দেখেন আমরা কত রেজিস্ট্রেশন ফি নিচ্ছি, 299 টাকা অনলি। ও, এত কম? এত কম। আচ্ছা, কিন্তু এর মধ্যে এই পার্টটাই যদি যে হঠাৎ করে শুনে আমরা মনে করছি যে এত সার্ভিসের এগেইনস্টে এত কম একটা চার্জ নিচ্ছি, হ্যাঁ, এত কম চার্জ নিচ্ছি, কিন্তু এইটা আমার ওই যে রুরাল এরিয়াতে এটা অনেক বেশি, আন্ডারস্ট্যান্ডেবল এটা অনেক বেশি। কিন্তু এটা তারা মনে করে, আমরা মনে করি এটা একেবারেই কম। কিন্তু দেখেন মানে জিনিসগুলো কি জাস্ট, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যারা মনে করতেছে এটা অনেক বেশি, তারা ঠিকই অনলাইন থেকে একটা কোর্স কিনতেছে 1000, 1500, 2000, 3000, 5000 টাকা দিয়ে। কি করছে? এক সিম্পল একটা কোর্স কিনছে। এবার সেই কোর্সটাকে পড়লো কি পড়লো না, অথবা এই কোর্সটা কতটুকু স্ট্যান্ডার্ড, অথবা এটা দিয়ে সে আসলে ফিউচারে কি করবে, সেটার কোনো মানে কতটুকু আসলে তার সঙ্গে যায়, মানে এটাও কিন্তু একটা বড় ব্যাপার, চিন্তার বিষয়। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় যে এই ধরনের যখন ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় কোর্স কেনার পরে অনেক স্টুডেন্টরা করে না। তো আপনি কি ওটা হ্যান্ডেল করার জন্য আপনার না, আমাদের প্ল্যাটফর্মে যারা যুক্ত আছে, দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে অনেক প্রতিষ্ঠান থেকে হয়তো আসছে, 50 জন 100 জন আসছে।
তো আমি তখন বা আমরা তখন কি বলছি যে তোমার আইসিটি টিচারকে আমাদের সঙ্গে কানেক্ট করায় দাও। ওই টিচার কি করছে? তারও তো একটা প্রেস্টিজের ইস্যু, প্রাতিষ্ঠানিক প্রেস্টিজের ইস্যুস। যে আমার এই যে ৫০ টা ছেলে বা আমার ৫ টা ছেলে বা আমার ওই ১০ টা মেয়ে অথবা এই ২০ টা মেয়ে বা আমার হ্যাঁ? সে আরো ১০ টা বা আরো ১০০ প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সঙ্গে একটা কম্পিটিশন করছে। এটা তো তারও একটা প্রেস্টিজের বিষয়, তারও একটা পারফরম্যান্সের বিষয়। যে এখান থেকে যদি ২ টো ছেলে বা ১ টা মেয়ে অথবা ৫ টা মেয়ে যদি ভালো করে, গৌরবটা কার? এই গৌরবটা কার? আল্টিমেটলি তো ওই টিচারের। ওই প্রতিষ্ঠান কিন্তু টিচারকে বলবে যে, "না, আপনার স্টুডেন্ট কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আচ্ছা, অথবা আপনাকে এই পার্সোনাল কোয়ালিফাইটা করেছে।" একটা কোয়েশ্চেন, আইডিয়াল স্কুল থেকে কি কেউ আছে? যেহেতু আমি হ্যাঁ, জানি আইডিয়াল থেকেও আছে, আইডিয়াল থেকে কম। আছে, ভিকারুননিসা থেকে আছে, হলি আচ্ছা, ক্রস থেকে আছে, মুন্সি আব্দুর রউফ থেকে আছে। মানে সকল মানে শ্রেষ্ঠ স্কুল কলেজগুলোর স্টুডেন্টসরাই মূলত আমাদের এখানে আচ্ছা, পার্টিসিপেট আচ্ছা। করছে। এখানে ইভেন হ্যাঁ, মোস্ট অফ দ্য মানে ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু আমাদের এখানে পার্টিসিপেট পার্টিসিপেট করছে। করছে। আচ্ছা, মিলিটারি, ক্যাডেট আজকেও যখন এই যে মানে এখানে এসে আমি চেক করছিলাম, পাবনা ক্যাডেট কলেজের এক টিচার আমাকে নক দিয়েছেন। যে উনি টেক্সট করছেন যে আমাদের ছেলেমেয়েরা আসলে কিভাবে এখানে ইনভলভ করাতে পারি। আচ্ছা। তো সেটাকে আসলে রিপ্লাই দিয়ে আমি আজকে মূলত এখানে শুরুটা করেছি। তো এই যে ব্যাপারগুলো আসে অনেক প্রতিষ্ঠানের আছে প্রিন্সিপালরা নিজেরা বোঝার জন্য আমাকে ফোন করেন। যে ভাইয়া ব্যাপারটা একটু বুঝতে যাচ্ছি। এটা তো আসলে সকলের জন্য প্রয়োজন। তো ছেলেমেয়েরা আসলে এটার প্রতি কি ডিভাইস রিলেটেড কোনো চ্যালেঞ্জেস এর মধ্যে তারা থাকবে কিনা? কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানে তো কোনো ডিভাইস তো অ্যালাও না। শুধুমাত্র ল্যাব ছাড়া। তো আসলে এক্সামটা দিবে কিভাবে? তখন এই যে ধরনের এইটাই কিন্তু আমাদের অনেক বেশি সাহস যোগায়। আরেকটা সাহস যোগায়, খুব ভালোভাবে আমাদেরকে সাহস যোগায়। সেটা হলো জাস্ট একটু ইমাজিন করেন ক্লাস 1 এ পড়ে একটা বাচ্চা। কতটুকু বয়স? ৬, ৬। ৫, ৭ এর মধ্যেই তো? হ্যাঁ, হ্যাঁ। সে মাউস দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে এক্সাম দিচ্ছে। জাস্ট ইমাজিন করেন। হ্যাঁ। এই ছেলেটা বা এই বাচ্চাটা, এই মেয়েটা ১ বছর পরে তার কনফিডেন্স কোন জায়গায় যাবে? অনেক আর্লি স্টেজেও শুরু করে হুম? আইসিটি অলিম্পিয়াডের এখান থেকে। আবার বলি যে অনেক গার্ডিয়ান বলে যে আমার ছেলেমেয়েরা তো ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যেতে পারে অথবা তাদেরকে আমি তো দেই না। অ্যাকচুয়ালি দেই না। এই যে দেই না বা দেব না এটা একটা রং কনসেপ্ট আমাদের কাছে। ওইটা না দিলেও শিখবে কিভাবে? প্রত্যেকটা জিনিসেরই তো ভালো এবং মন্দ দিক আছে। অ্যাজ এ অভিভাবক আমাদেরকে ওকে বলতে হবে যে এটা ভালো দিক, এটা হলো মন্দ দিক। শিক্ষার মূল উদ্দেশ্যটাই তো এটা। যে এইটা এবং ভালো, এটা মন্দ। এইটা ডিফাইন করাটাই তো শিক্ষা। তাহলে ডিভাইস কেন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিব না? ডিভাইসের লাইক রাইট টাইপ অফ হ্যান্ডলিংস। এক্সাক্টলি। এখন ডিভাইস দিয়ে আমার ছেলেটা বা আমার মেয়েটা কি করছে? হ্যাঁ, সেটাই কতক্ষণ সবচেয়ে বেশি করছে? ইম্পর্টেন্ট। এটা তো আমাকে আগে বুঝতে হবে। হুম, হুম। এখন আমি যদি সারাক্ষণ ওই কি বলে রিলস দেখি, আমি যদি সারাক্ষণ YouTube এ ভিডিওস দেখি, নানা রকম ভিডিওস দেখি, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই randomly দেখতে থাকি, তাহলে তো আমার ছেলেমেয়েরা ওটাই দেখবে। তাই না? কিন্তু এখানে যে হিউজ লার্নিং ম্যাটেরিয়াল আছে, সেজন্য আপনাকে কোনো মেন্টরশিপের আওতায় আসতে হবে। আর আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সেটা দিচ্ছে। দেখেন আমি সেই ব্যাপারটা একটু বলে রাখি যে আমরা YouTube এ অনেক লার্নিং ম্যাটেরিয়াল আছে, তাই না? হিউজ অনেক কনটেন্ট। YouTube এ আমি একটা দেখছি, দেখার পরে মানে পাশে আমাকে আরো ৫ টা ডিফারেন্ট টাইপের কনটেন্ট আমাকে সাজেস্ট করছে। আমি দেখছি হয়তো ৫ মিনিটের ভিডিও, ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়াটা খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমার কনসেন্ট্রেশন ওদিকে চলে যাচ্ছে। ওখান থেকে শেষ করতে পারলাম না, আমি চলে যাচ্ছি আরেকটা ভিডিওতে। এই যে YouTube থেকে শেখা যায় না একেবারে তা না, কিন্তু এইটার যে কন্টিনিউয়েশন বা আমি আসলে এটা কমপ্লিট করেছি কিনা বা এখান থেকে আমি কোন জায়গায় যাচ্ছি, আমার টাইম ম্যানেজমেন্টের মধ্যে এটা আসছে কিনা, এইটা কিন্তু কন্ট্রোল করা খুবই আর এখন ডিফিকাল্ট। অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে মানুষের এক্স্যাক্টলি। যে ধরে রাখা যায় না ধরে রাখা অ্যাটেনশনটা যায় না। একটা ভিডিওতে। হোয়ারাজ আমাদের হ্যাঁ। প্ল্যাটফর্মে যে জয়েন করছে তার কাছে কোনো অ্যাড নাই, তাকে কেউ সাজেস্ট করবে না, কোনো স্প্যাম নাই,
তারপরে হচ্ছে স্ক্যাম নাই, কোনো কিছু নাই। তো ও তো সেফলি জাস্ট একটা ওয়েবসাইট, ও লগ ইন করবে ওর সুবিধা মতো সময়। স্কুলের পড়া শেষ, কলেজের পড়া শেষ, কোচিং থেকে বের হয়ে আসছে, না আমি এবার আধা ঘন্টা পড়বো, জাস্ট লগ ইন করবে, ওখানে যাবে, আধা ঘন্টা পড়বে, পড়া শেষ করে সে প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। এখানে প্র্যাকটিস মানে ক্লাসেস গুলো কি কি বিষয়ে নেওয়া হয় আইসিটি অলিম্পিয়াড থেকে? আইসিটি অলিম্পিয়াডে এখন পর্যন্ত আমরা 21টা টপিক নির্ধারণ করেছি। তার মধ্যে হলো হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, নেটওয়ার্কিং আছে, রোবোটিক্স আছে, এআই আছে, এটা কি জাস্ট কোয়ান্টাম বেসিক কম্পিউটিং থেকে আছে। শেখানো হয়? হ্যাঁ, ওই যে বললাম আমরা বললাম না যে আমরা ট্রেনিং ইনস্টিটিউট না, একাডেমিক কোনো ইনস্টিটিউট না, বাট আমরা ওদেরকে যে একটা ধারণা দিচ্ছি, ধারণার প্রেক্ষিতে তাকে ডেভেলপ করার চেষ্টা করছি। ইন ফিউচারে সে যাতে তার প্রতিষ্ঠান থেকে সে নিজে ডিসিশন নিতে পারে সে আসলে কোন বিষয়ে এক্সপার্ট হবে বা স্কিলড হবে। যে কারণেই অন্য অলিম্পিয়াড, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ইনস্টিটিউশন কারোর সঙ্গেই আমাদের এটা মিলছে না, এবং আমাদের প্ল্যাটফর্মে সবাই যুক্ত হতে পারবে। আপনি বলেছিলেন যে এটা লাইক সেমিফাইনাল পর্যন্ত অনলাইনে হবে, অনলাইনে তারপরে কিভাবে হবে আপনাদের? তারপর ফাইনাল রাউন্ড, যেটি ফাইনাল রাউন্ডটা অবশ্যই ইন পার্সন হবে, এবং এটা ঢাকায় তো হবে। হ্যাঁ, এটা ঢাকাতে হবে, এবং কোনো একটা ইউনিভার্সিটিতে আমরা এটা করব। আমরা সিজন 1-এ যেটা করেছিলাম যে আইউব্যাট, ওই ক্যাম্পাসে আমাদের সারাদিন ছিল, ওখানে আমরা ল্যাব ইউজ করেছি, আমাদেরকে মানে পুরো সাপোর্টটা ইউনিভার্সিটি থেকে পেয়েছি। এরকম কোনো একটা ইউনিভার্সিটিতে এবারও কথা হচ্ছে, হয়তো ব্র্যাক ইউনিভার্সিটি, হয়তো ইউআইইউ, ড্যাফোডিল আছে, বিইউবিটি আছে, এই 4টা প্রতিষ্ঠান আপাতত শর্ট লিস্টে আছে। কিন্তু এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বছর এক একটা ক্যাম্পাসে আমরা যাব, যাতে করে সবার সঙ্গে আমাদের একটা কানেক্টিভিটি থাকে, সবার সঙ্গে সবাইকে নিয়ে আমরা যেন সামনে এগোতে পারি। মানে এটা কখন হতে পারে, লাইক একদম এটা হচ্ছে ফাইনাল হবে হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহ। আমরা টেন্টেটিভ ডেট এটা ধরে রেখেছি, বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ ভেন্যু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এখনো পর্যন্ত কিছুই শুরু হয়নি অলিম্পিয়াডের, এখন জাস্ট না, শুরু হয়েছে তো। শুরু হয়েছে? অলিম্পিয়াডে শুরু হয়েছে বলতে এখন just রেজিস্ট্রেশন চলে, রেজিস্ট্রেশন আর মক ক্লাস টেস্ট। চলে, মক টেস্ট চলে। ও, তো এটাই তো registration- গ্রুমিং, আচ্ছা লার্নিং, আচ্ছা, এটাই তো গ্রুমিং সবচেয়ে বড় পার্ট। স্টেজটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আসলেই সবচেয়ে বড় পার্ট। এইটা হলো সবচেয়ে বড় হ্যাঁ, ব্যাপার। এরপরে আর- হচ্ছে কম্পিটিশন, এরপরে যারা বিভিন্ন স্টেজ যারা কোয়ালিফাই করবে তারা ওই অনুযায়ী তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব। তারপরে দিয়ে দিব যারা বিশেষ করে ইউনিভার্সিটি থেকে আমরা 2টো ক্যাটাগরি রেখেছি, সেটা হলো একটা ইঞ্জিনিয়ারিং এবং একটা নন ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি থেকে 2জন চ্যাম্পিয়নদেরকে আমরা আবার ওভারসিজ ট্রিপ, এটা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া। এখানে মানে যে- সিজন 1-এ কি এমন হয়েছিল? না, সিজন 1-এ আমরা আসলে ওভারসিজ ট্রিপটা দিতে পারিনি। এবছর রেখেছি 2জনকে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা 2জনকে রাখতে মানে পারবো আর কি, আমরা সেটা করব। আর হচ্ছে ক্যাশ টাকার পাশাপাশি ল্যাপটপ থাকছে, এডুকেশন ইন্স্যুরেন্স থাকছে, তারপরে হেলথ ইন্স্যুরেন্স থাকছে। ইভেন আমরা ট্রেনিং দিব যারা ফাইনালিস্ট হবে, যে 13টা গ্রুপ থেকে 20 যে যারা হবে আর কি, টপ 20, তাদেরকে একটা লম্বা সময় ধরে ইংলিশ এবং আইটিতে ট্রেনিং দেব। অবশ্য এই ট্রেনিং অন্য একটা প্রতিষ্ঠান আমাদেরকে প্রোভাইড করবে, তাদের সঙ্গে ওইভাবে আমাদের কমিটমেন্ট এগ্রিমেন্ট। তো এই যে প্রত্যেকটা আমাদের সঙ্গে এখন অনেক প্রতিষ্ঠান আগায় আসছে যে আপনারা একটা ভালো কাজ করছেন, এটা গুড ইনিশিয়েটিভ এবং এটা ইফেক্টিভ হবে, আমরা আপনাদের সাথে থাকতে চাই। কিভাবে থাকতে চাই আমাদেরকে সেই সুযোগটা বলে দেন, অপশনটুকু বলে দেন, তো আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই আর কি। এট দি এন্ড লাইক এটা স্টুডেন্টদের ডেভেলপমেন্টের Student জন্যই development হচ্ছে, সো এই কোলাবোরেশনটা। দেখেন, বিশেষ করে আমরা কি চিন্তা করি যে আইটিতে একটা স্টুডেন্ট যাই করুক, সে যদি ওই থাকে না ফ্রিল্যান্সিং করতে গেলেও তো তার একটা ইংলিশটা খুব ভালোভাবে জানা দরকার। তো সেই জায়গায় সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, যে ইংলিশ সেটা তো কমিউনিকেশনেরই একটা পার্ট, তাই না? আইসিটি তো ইনফরমেশন, কমিউনিকেশন এবং হচ্ছে টেকনোলজি। তো কমিউনিকেশনের একটা পার্ট তো ইংলিশ ইংলিশ ছাড়া তো তো সেই পার্টটাও communication। কিন্তু আমরা কনসিডার করে আচ্ছা, রেখেছি।
এবং হ্যাঁ। খুব ভালো একটা প্রতিষ্ঠান টিসোল বাংলাদেশ ও আমাদেরকে, আচ্ছা, আচ্ছা। টিসোল? হ্যাঁ টিসোল, ওকে। ওই যে টিসোল ইংলিশটা দেবে, ফোনেটিক্স নিয়েও তো ফনেটিক্স কাজ নিয়ে কাজ করে। করে, ফনেটিক্স তারপরে স্কিল ডেভেলপমেন্ট, এই যে যে কাজগুলো তারা করে থাকে তারা আমাদেরকে দিচ্ছে। মানে আমার যেটা মনে হচ্ছে যে আইসিটি অলিম্পিয়াডের মেইন গোলটা হলো স্টুডেন্টদেরকে এম্পাওয়ার করা। উইথ শুধু আ ভেরি স্টুডেন্ট না, লাইক আমরা আসলে এই যে ও টিচারদেরকেও, স্টেক হোল্ডার যারা স্টেক হোল্ডারদেরকে। আচ্ছা। এর স্টেক হোল্ডার যারা সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে। লাইক আইসিটি সেক্টরে যাতে তারা একটু এম্পাওয়ার হয়, আরো বেশি অ্যাওয়্যার হয় এসব নিয়ে। এক্স্যাক্টলি। ওকে, উইদিন অলিম্পিয়াড অ্যাজ ওয়েল, বাট নট জাস্ট লিমিটেড টু অলিম্পিয়াডস। সো এটা খুব ইউনিক একটা পার্সপেক্টিভ। টেক্সপায়ারও কিছুটা এমনই, আমার মনে হয় টেক এন্টারপ্রেনারশিপ নিয়েই কাজ করছে ইউথদের সাথে, যদিও আমার মনে হয় অলিম্পিয়াড স্টেজে নেই, বাট হ্যাঁ লাইক এই ধরনের মিলে পেলাম। আচ্ছা, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। আপনাদের তো আইসিটি অলিম্পিয়াড অনেক লাইক একদম গ্রাউন্ড লেভেল থেকে আপনি ছিলেন, আস্তে 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 এখন এই পর্যায়ে এসেছেন সাকসেসের। ফার্স্টের দিকে কোনো ধরনের চ্যালেঞ্জেস কি আপনি ফেস করেছিলেন? লাইক হিউজ, ইভেন উই আর ফেসিং হিউজ চ্যালেঞ্জ নাও। কি নিয়ে চ্যালেঞ্জ ফেস করেছেন? লাইক স্পন্সরস অথবা ইভেন্ট লঞ্চ করার সময়? সবকিছু মিলায় আমি হ্যাঁ, যদি হ্যাঁ, এসে বলি, প্রথমত হচ্ছে যে আমি একদম স্টুডেন্ট থেকে যদি শুরু করি, স্টুডেন্টদের মধ্যে এক ধরনের কনফিউশন আছে, তারা আসলে জানে না, তারা মনে করছে এটা 8-5টা প্রতিযোগিতা হুম, হুম, হুম। বা 8-5টা অলিম্পিয়াডের মতো। এটা একটা বড় চ্যালেঞ্জ। গার্ডিয়ানরা নানা রকমভাবে ভয় পায়, তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এখনো কোনো গ্রো করছে না, বা তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন না। শুধুমাত্র দেখলাম যে শহরকেন্দ্রিক কিছু প্রতিষ্ঠান আছে কিংবা প্রাইভেট অর্গানাইজেশনের কিছু স্টুডেন্টের গার্ডিয়ান বা প্যারেন্টস যারা আছে, তারা একটু কনসার্ন। তাও ওই যে আইসিটি টিচার বা ওখানকার যে সকল টিচার আছেন তাদের সঙ্গে ডিসকাস করেই তারা ডিসিশনটা নিচ্ছেন। এটা গেল একটা পার্ট। তারপরে হচ্ছে আমি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হলো প্রাতিষ্ঠানিকগতভাবে। আচ্ছা। একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে অ্যালাউ করতে চায় না। কিভাবে অ্যালাউ করতে চায় না? মানে প্রাতিষ্ঠানিকভাবে অ্যালাউ করতে চায় না। যে ফার্স্ট অফ অল মনে করে আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কি সরকারি কিনা। তাই আমি সবসময় তাদেরকে বলি যে এটা সরকারি না, কিন্তু সরকার থেকে অনুমোদন প্রাপ্ত। এটা একটা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ একটা ট্রাস্ট, এই ট্রাস্ট থেকেই এটি রান করা হয়। তো তখন বলে যে এটা সরকারি না, এরকম একটা জায়গায় আমাদের দেশে তো অনেক স্ক্যাম হয়, এটা এরকম কোনো কিছু কিনা আচ্ছা, আচ্ছা। যদি হয় তখন আমরা কি করব? তো এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা তাদের হয়তো নানা রকম এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে তারা আশঙ্কাটা করতেই পারে। তো সেই জায়গায় আমি তাদেরকে দোষ দেই না। তো ওইখানে তো আমাদের প্রুভ করারও একটা ব্যাপার আছে, থাকে বা রেসপন্সিবিলিটি থাকে। তো আমরা ওইটা নিয়ে কাজ করে যাচ্ছি। তো এরপরে হলো তাদেরকে তখন আমি কথা বলি, মিটিং করি, বুঝাই ব্যাপারটা এরকম এরকম। যখন পুরো জিনিসটা দেখেন তখন আসলে তারা ফিল করেন অথবা বুঝতে সক্ষম হন যে না এটা আসলে এটা এরকম আর কি, বা আমাদের অবজেক্টিভসগুলো যখন শোনেন তখন চিন্তা করেন আর কি। এবার যদি আমি আসি যে স্পন্সরশিপের কথা, না এখন পর্যন্ত যে আমরা খুব বেশি স্পন্সরশিপের জন্য ট্রাই করেছি ব্যাপারটা যে এটা সত্য তা না। আবার অনেক স্পন্সর যে পেয়েছি বা পাচ্ছি ব্যাপারটা এরকম না। আমরা আসলে এখন পর্যন্ত কোনো ক্যাশ স্পন্সরশিপে পাইনি। হ্যাঁ? কারণ হচ্ছে যেটা আসে বা তারা যেটা অফার করে অথবা আমাদের সঙ্গে যেটা আসে সেটার সঙ্গে আসলে ম্যাচ করে না। আবার আমরা অনেক কিছু এখানে কনসিডার করি। স্পন্সরশিপের ক্ষেত্রে যে কেউ চাইলে এখানে স্পন্সর করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই মানে অনেক কিছু এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়। যে তার এমন মানে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেক করি যে এমন কোনো প্রভাব যেন আমার এই প্ল্যাটফর্মে যেন বিন্দুমাত্র নেগেটিভ মানে ইমপ্যাক্ট যেন এই প্ল্যাটফর্মে না আসে। আমরা মানে কমপ্লিটলি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা কমপ্লিটলি হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কোনো প্রতিষ্ঠান। তো যে কারণে হচ্ছে যে আমরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমাদের ছেলে বা মেয়ে এরকম কোনো ডিভাইডেশন থাকবে না আমাদের মধ্যে।
তারপরে হচ্ছে তো এরকম অনেক কিছু যখন চিন্তা করি তখন এই ফিল্টারিংটা যখন হয়ে আসে তখন এই স্পন্সরশিপের জায়গাটা খুব ন্যারো হয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা খুব বেশি সচেতন যে আমরা আসলে কাকে নেব কাকে নেব না। আচ্ছা। তো যে কারণে হচ্ছে এই স্পন্সরশিপের পার্টটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ। আপনি পার্সোনালি কি স্টুডেন্টদের সাথে কোনোভাবে যুক্ত আছেন? যেহেতু অ্যাজ আ প্রজেক্ট ডিরেক্টর ইউ ওয়ার্ক উইথ দ্য টিচার্স অর না, দ্য না, না, আমি স্টুডেন্টস? আমরা টিচারের সাথে আমি যুক্ত, স্টুডেন্টের সঙ্গে যুক্ত, প্যারেন্টসদের নিয়ে আপনি আমি যুক্ত। আচ্ছা, আচ্ছা। আপনি এখানে কিভাবে হেল্প করেন? লাইক কিভাবে ফ্রম ইয়োর রোল হাউ ডু ইউ ওয়ার্ক? না, বেসিক্যালি আমার যে রোলটা সেই রোলটা থেকে স্ট্র্যাটেজি মেক করা, তাদের সঙ্গে রিলেশনশিপ করা, তাদের সঙ্গে তাদের কনফিউশনগুলো দূর করা, যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক, আমার টিম দিয়ে হোক বা আমার পার্সোনালি যদি এটাকে কমিউনিকেট করতে হয় সেক্ষেত্রে এটা এটা আমি করে থাকি আর কি। আমাদের আরেকটা চ্যালেঞ্জ হয় যে দেখা যাচ্ছে এখানে সবাই যারা কাজ করে আমাদের টিমে তারা সবাই স্টুডেন্ট। তো একটা স্টুডেন্ট যখন কাজ করে তাকে রিলাই করতে কোনো একটা প্রতিষ্ঠানের একটু চ্যালেঞ্জই ফেস করতে হয়, কারণ তারা ম্যাক্সিমামই ভলান্টারি ওয়ার্কস করে। তো সেক্ষেত্রে ওই জায়গাটাতেও তখন ওই প্রতিষ্ঠানকে বোঝাতে হয় যে না, আমরা এই মিশন ভিশন নিয়ে আমরা কাজ করছি, অবজেক্টিভ আমাদের, আমরা আপনাদের এই সাপোর্টটুকু চাই, এই সাপোর্টটুকু চাইলে অ্যান্ড এটা কিন্তু অনেক হার্ড একটা পার্ট মানুষকে ট্রাস্ট করানো, বোঝানো ফার্স্টে। অবশ্যই এখানে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জিং, প্রত্যেকটা জায়গায় বোঝানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে এই যে আরেকটা ব্যাপার হলো যে আমরা যখন বলছি যে তোমার একাডেমিক কোনো পড়াশোনায় ক্ষতি হবে না, তার মানে আমি সকাল থেকে আমি একদম সকাল থেকে শুরু করে রাত ৮টা অবধি আমি কিন্তু কাউকে পাই না, না টিচারকে পাই না স্টুডেন্টকে পাই। আমাকে কাজ করতে হয়, মূল কাজ করতে হয় সন্ধ্যার পরে, যখন সে বাসায় বা অথবা ফ্যামিলির সাথে। আমরা বলি না যে কাউকে খুব বেশি জোর খাটাই না, কিংবা আমরা কেবলমাত্র এনকারেজ করি যে তুমি এটা শিখতে পারো, তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলেই আমাদের সঙ্গে যুক্ত হও। কাউকে কখনো প্রেশারাইজ করা হয় না আমাদের প্রতিষ্ঠান থেকে, শুধু কেবলমাত্র এনকারেজ করা হয়। বলি না যে এইটা তোমাকে করতেই হবে, না, এরকম না। আমরা বললি যে তোমরা এটা করো, এটা করলে তোমার ফিউচারে তুমি এই জিনিসগুলো পাবা, করতে পারবা, তুমি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারবা, ডেভেলপ করতে পারবা। আচ্ছা, আমরা যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেললাম, আমি একদম লাস্টে জানতে চাই অ্যাজ এ স্টুডেন্ট যে এখনো পড়াশোনা করছে, আমার জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে যদি আমি এখন নতুন করে কিছু শিখতে চাই আইসিটি হ্যাঁ, কিছু নিয়ে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আগে ডিসিশন নিতে হবে হুম। যে কি হতে চাই। এই হ্যাঁ, ডিসিশনটা কিন্তু অনেক হার্ড। হ্যাঁ, এই কি হতে ডিসিশনটা চাই, কিভাবে নিব? এই যে কি হতে চাই এটা চাওয়ার সাথে আমার বর্তমান যে প্র্যাকটিস এইটা ঠিক আছে কিনা, এর জন্য একজন মেন্টর দরকার। হ্যাঁ, মেন্টর খুব একজন দরকার। মেন্টর দরকার যে কিনা ওই রিলেভেন্ট ফিল্ডে অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তো তার কাছ থেকে এই মেন্টরশিপটা পেলেই বেসিক্যালি ডিসিশনটা নিতে সহজ হবে অথবা ইফেক্টিভ হবে। আপনাদের প্ল্যাটফর্ম থেকে কি মেন্টরশিপ দেয়া হয়? মেন্টরশিপ বলতে হচ্ছে আমাদের অলিম্পিয়াড রিলেটেড যে মেন্টরশিপটা আছে সেটা দেওয়া হয়। আমাদের প্ল্যাটফর্ম থেকে আরেকটা যেটা করা হয়, আমাদের যে ফাউন্ডার এবং সিইও তিনি মূলত হচ্ছেন এন্টারপ্রেনার ক্লাব অফ বাংলাদেশ, বা সংক্ষেপে ই ক্লাব বলে, ই ক্লাবের উনি ফাউন্ডার। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে পুরো সেক্টরটার সঙ্গে আইটি বা আইসিটি যে সেক্টর, বা শুধু না, পুরো এই যে কর্পোরেট ইন্ডাস্ট্রির সঙ্গে উনি কিন্তু খুব ওয়েল কানেক্টেড। তো দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে তার একাডেমিক সেশনগুলো শেষ করার পর সে আসলে কি হতে চায়, কেন হতে চায় বা কিভাবে হবে, সে প্রসেসটুকু কিন্তু আমাদের জায়গা থেকে তিনি করে দিচ্ছেন, বা তিনি বলে দিচ্ছেন যে না, আপনি এই জায়গাটাতে আপনি এইভাবে কাজ করেন, অথবা এইটাকে কাজ করতে গেলে আপনার এই ধাপগুলোকে অনুসরণ করতে হবে, এবং এতদিন পরে এসে আপনি হয়তো এই সাকসেসের জায়গাটাতে আসতে পারেন। তো এই যে ব্যাপারগুলো, এটা আমরা অনেক সময় পাই না।
আমরা মনে করি যে আমরা ফলো করি আমার ফ্রেন্ডসকে, অথবা ফলো করি ওই পাশের কোনো ভাইয়া বা আপু আছেন তাকে, যে উনি তো এইভাবে এত কিছু করে ফেলেছেন বা এটা হয়ে গেছেন, আমাকে এরকম হতে হবে। অথবা সোশ্যাল মিডিয়াতে কাউকে একজন দেখি যে অমুক তো এরকম হয়ে গেছেন, আমাকে এরকম হতে হবে। কিন্তু উনি যে কিভাবে উনি এখানে হয়েছেন, সেটা কিন্তু উনি কখনো বলেন না, বা আমরা জানতে পারি না, বা অথবা বললেও সেটা আসলে আমার পক্ষে কতটুকু মানা পসিবল বা প্র্যাকটিস করা পসিবল, সেটা কিন্তু আমি জানি না। এখন আমার দিক থেকে আমার কি করা উচিত তাহলে, যদি আমি একজন মেন্টর খুঁজতে চাই? এখন হচ্ছে যার আগে কাছে- সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে কি আসলে করতে কি চাই, করতে চাই, এটাই তো সেই শেখা। অনুযায়ী হ্যাঁ। আমাকে মেন্টর ধরতে হবে। আমি যদি মনে করি মানে আপনি যদি মনে করেন যে না আপনি ব্লক চেইন নিয়ে কাজ করবেন, আপনি যদি মনে করেন যে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করবেন, আপনি যদি মনে করেন যে না আপনি ডক্টর হবেন, আপনি যদি মনে করেন আপনি আর্কিটেক্ট হবেন, তাহলে আর্কিটেক্ট হলে আপনাকে ঐরকম একজন মানুষের কাছে যেতে হবে যে আমি আর্কিটেক্ট হতে চাই, আমি আসলে কিভাবে হব, এটার প্রসেসগুলো কি, কি আমার প্র্যাকটিস করতে হবে, আমি আসলে আমার তো এটা ভালো লাগে, তো এটা ভালো লাগার পাশাপাশি যদি আমি এটা করতে চাই, আমি আসলে সফল হব কিনা, নাকি এটা শুধু আমার একটা ইমোশন, নাকি একটা ঝোঁক, এই জিনিসগুলো আগে বুঝতে শিখতে হবে। তা- তো একটা শিক্ষার্থী যখন আর্কিটেক্ট হতে চায়, সে যদি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞেস করে, সে কি আসলে প্রপার কোনো মেন্টরশিপ পাবে? যে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে যে কাজ করতে চায়, সে যদি ডিজিটাল মার্কেটিয়ারের কাছে বা এক্সপার্টিজের কাছে যদি মানে মেন্টরশিপটা চায়, সে কি ওই মেন্টরশিপটা দিতে পারবে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে ওই সিদ্ধান্ত বা ভালো লাগার জায়গাটা আগে ঠিক করে নিতে হবে, এবং সেই অনুযায়ী আমাকে তার কাছে যেতে হবে। আমি রোবোটিক্স নিয়ে কাজ করতে চাই। রোবট আমার ধ্যান, জ্ঞান। আমি রোবট নিয়ে অনেক কিছু করে ফেলবো। আমি গেলাম কোথায়? আমি গেলাম ব্লক চেইন এক্সপার্টের কাছে। সে হয়তো ধারণাটা দেবে। সে আসলে কি মেন্টরশিপ দিতে পারবে? মানে গাইডেন্সটা ঠিকভাবে দিতে পারবে না আর কি। এখন আমাদের বাবা-মারা তো ব্লক চেইন কি এটা জানেই না। কোয়ান্টাম কম্পিউটিং কি এটা জানেই না। কজন জানে? কম। তাহলে? আমার গার্ডিয়ানকে যখন বলছি যে সকালবেলা আমি যা চিন্তা করছি, কিছুক্ষণ পর ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখি ওই জিনিসটা আমার চোখের সামনে চলে আসছে। ইমাজিন না? হ্যাঁ। এটা কিভাবে পসিবল? এগুলো তো তারা চিন্তা করে না। আমরা দেখি, কিরে আমি তো সকালে এটা চিন্তা করছি। এই তো কোনো কিছুই করি না, কিন্তু এটা আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ। তারা নামই শোনে নাই মেশিন লার্নিং কি, তারা নামই শোনে নাই ডিপ লার্নিং কি, তারা নামই শোনে নাই যে ডেটা সায়েন্স কি। আমরা সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা এই যে এই সকলগুলোকে বুঝি, যে রকেট বানাবে, নাসায় জব করবে, সায়েন্স বলতে এটাই বুঝি। একজন মেন্টর লাগবে যে আমার পছন্দের ফিল্ডে লাইক এক্সপার্ট। এক্স্যাক্টলি। ইয়া, ইট মেক্স সেন্স। এটা তো সবাই আমরা বুঝি যে আমি Yeah. যদি ক্রিকেট খেলা পছন্দ করি, আমি যদি কোনো ফুটবলারের কাছে যদি আমি মেন্টরশিপ চাই বা পাই, হবে না। হবে? এটাই। Yeah, it makes sense. Thank you so much, Bhaiya, for being here today.